দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। সেই সব খবর নিয়ে আমাদের প্রতিদিনের ৭১ সংযোগ। আপনাদের সাথে এই খবরের সাথে রয়েছি আমি ঝুমুর বাড়ি। ভারতের লোকসভা নির্বাচন আজ সারাদিনের খবর। লোকসভায় নির্বাচনে ভোট গণনা চলছে, এরই মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ২২০ আসনের মধ্যে ২৪১টি জিতেছে ক্ষমতাসীন দল বিজেপি জোট এনডিএ। এগিয়ে রয়েছে ১৪৯টি আসনে, আর কংগ্রেস নেতৃত্বাধীন জিতেছে ৭১টি আসনে। এগিয়ে রয়েছে ১৬৪তে বিজেপির এনডিএ জোট এবং কংগ্রেসের ইন্ডিয়া জোট। দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টাইমসের লাইভ আপডেট থেকে পাওয়া সর্বশেষ তথ্য এটি, এবং সেখানে বলা হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯০টি আসনে। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৫টি আসনে। ১৮টি আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্যরা। ভারতের সংবিধান অনুযায়ী কোন দল বা জোট যদি কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। আমরা আরো বিস্তারিত জানবো সেই খবরের। আমাদের সাথে এই মুহূর্তে ভারত থেকে যুক্ত হচ্ছেন দেবদীপ পুরোহিত। তিনি হেড অফ পলিটিক্স অ্যান্ড পলিসিস ব্যুরো দ্য টেলিগ্রাফ। এবং পুরোহিত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সঙ্গে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, সিনিয়র ফেলো, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে দেবদীপ পুরোহিত, আমরা এখন দেখছি কদিন তো আসলে ভোটের সমীকরণ ছিল, এখন অনেকটা আস্তে আস্তে পরিস্থিতিটা জোটের সমীকরণের দিকে যাচ্ছে। তো ভোটের সমীকরণ থেকে জোটের সমীকরণ, কারণ ফলাফল শেষ পর্যায়ে, কি খবর আপনার কাছে রয়েছে? সর্বশেষ পরিস্থিতিটা একটু বুঝে নিতে চাই। দেখুন, আমি আপনাকে একটা ব্রড ম্যাক্রো পিকচার দেওয়ার চেষ্টা করছি। আর আমি রাস্তায় আছি, আমি জানি না আমি অডিবল কিনা বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। একদম পরিষ্কার। আজকের যে ইলেকশনের এখন অব্দি যা রেজাল্ট বেরিয়েছে, এটার কয়েকটা ব্রড টেক অ্যাওয়ে, সেটা আমি আপনাকে কয়েকটা বুলেট পয়েন্টসে বলি। প্রথম হচ্ছে, বিজেপি নিজে মেজরিটি মার্ক ক্রস করেনি, মানে ২৭২ থেকে কম সিট পেয়েছে, এটা ১ নম্বর। ২ নম্বর, বিজেপি নিজের কিছু যাদের শরিক যারা আছেন তাদের নিয়ে তারা সরকার গঠনের মতো একটা পরিস্থিতিতে রয়েছে, এটা ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স, মানে কংগ্রেস এবং বিভিন্ন রিজিয়নাল পার্টি, তারা প্রায় ২৩০-৩৫-এর মতো সিট একসঙ্গে তারা পেয়েছেন। এটা হচ্ছে ফলাফল। এবার এটাকে যদি বিশ্লেষণের পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে প্রথম যে টেক অ্যাওয়েটা, সেটা হচ্ছে যে ইলেকশনের আগে নরেন্দ্র মোদী এবং ওনার সঙ্গে যারা ছিলেন বিজেপি, সবাই বলেছিলেন আপকি বার ৪০০ পার, মানে ৪০০-র বেশি ওনারা সিট পাবেন, সেটা ওনারা বলেছিলেন। সেইখানে দাঁড়িয়ে বিজেপি নিজেও ২৭২ ক্রস করতে পারছে না। এটা একটা বিজেপির জন্য একটা খুব বড় ফেস লস, এবং এটা বলা যেতে পারে নরেন্দ্র মোদীর জন্য একটা বড় ফেস লস। আজকে ইন্ডিয়ান মিডিয়াতে সব থেকে বড় খবর হচ্ছে এটাই। আমি যেহেতু রাস্তায়, আমি আপনাকে বলতে পারি যে আমি এক্ষুনি মমতা ব্যানার্জির একটা প্রেস কনফারেন্স করে ফিরছি। মমতা ব্যানার্জি আজকে যেটা বলেছেন, মোদি মাস্ট গো, মোদিকে যেতে হবে, এবং প্রাইম মিনিস্টার মোদি, যিনি মরালি আর প্রাইম মিনিস্টার থাকতে পারেন না, ওনার রিজাইন করা উচিত, এই ডিমান্ড মমতা ব্যানার্জি করেছেন। দিল্লিতে কিছুক্ষণ আগে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের, ওনারাও বলেছেন যে এই মোদির যে অহংকার, সেটা কোনোভাবেই ভারতবর্ষের মানুষ মানেনি। জি, আপনার কথা শুনছিলাম আমরা, এবং আপনি বলছেন যে মোদি মাস্ট গো, তার যে অহংকার। এখন বিরোধী দলের জোট তো একথা বলতেই পারে, কিন্তু আমরা যে আপনাদের এখানে কোয়ালিশনের দিকে যেটি যাচ্ছে সেই ব্যাপারে স্থানীয় রাজনৈতিক দলগুলো কি বলছে, যে এককভাবে ক্ষমতায় না এসে যদি কোয়ালিশনে আসে সেটার সমীকরণটা কেমন হতে পারে? দেখুন, বিজেপিকে আবার ক্ষমতায় ফিরতে হলে শরিক খুঁজতে হবে, এবং ওদের সঙ্গে দুজন শরিক আছেন, ২-৩ জন বড় বড়, সেটা নিয়ে ওনারা ২৭২ ক্রস করতে পারেন। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। আপনাদের শামীম ওসমান সাহেবের কথা অনুযায়ী খেলা কিন্তু হবে, এবং খেলা হচ্ছে। এবং অলরেডি মমতা ব্যানার্জি একটু আগে বলেছেন, এবং আমাদের কাছে যেটা খবর আছে, দিল্লি থেকেও চেষ্টা করা হচ্ছে যে এমন ২-৩ জন শরিক
যারা এখন অব্দি বিজেপির সঙ্গে আছেন, যেমন তেলেগু দেশম পার্টি আছে, জনতা দল ইউনাইটেড আছে, তাদেরকে একটা ভাঙানোর চেষ্টা কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে এনারা করবেন। তো সেটার একটা পসিবিলিটি আছে। কিন্তু সেটা ছাড়াও যেটা আমি আপনাকে যেটা বলতে চাই একজন ভারতীয় নাগরিক হিসেবে, প্রচুর মানুষই আজকে এই কথাটা বলছেন যে আজকের যে ফলাফলটা সেটা হচ্ছে মোদির সঙ্গে ভারতের সাধারণ মানুষের লড়াই হয়েছে। আমাদের যারা অপোজিশন তারা কিন্তু খুব এক কাঠা যে হয়েছিল সেইভাবে সেটা কিন্তু হয়নি। তো মানুষ কিন্তু বিপক্ষে রায় দিয়েছেন। মোদি কোনোভাবেই 400 ধারে কাছে যেতে পারেননি। ইলেকশনের আগে উনি যা যা ওনার যে ইস্যুস ছিল, ধর্মীয় বিভেদ করার, রাম মন্দির নিয়ে কথা বলার, কত কিছু উনি বলেছেন। যে অযোধ্যাতে রাম মন্দির নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল, সেই ফৈজাবাদে বিজেপি কিন্তু ভালো ফল করেনি। তো ভারতীয় গণতন্ত্রের জন্য যেখানে অপোজিশনের নেতারা জেলে আছেন, অপোজিশনের কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, এই পরিস্থিতিতেও আজকে যে এরকম একটা রেজাল্ট হয়েছে, এটা কিন্তু যে ভোট যে একটা গণতন্ত্রের উৎসব সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। নাম্বারের দিক থেকে বিজেপি এগিয়ে, কিন্তু অপোজিশন ওদের যে বক্তব্যটা ছিল যে লড়াই একটা আছে, লড়াই যে একটা হবে, খেলা যে একটা হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটের মাঠে। দেবদীপ পুরোহিত, আপনাকে ধন্যবাদ জানাই নানা ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আরো একজনকে আমরা যুক্ত করে নিতে চাই, ডক্টর অভিজিৎ কুন্ডু, শিক্ষক, সমাজ বিজ্ঞান বিভাগ, দিল্লি বিশ্ববিদ্যালয়, তিনিও আছেন আমাদের সাথে। আমরা ব্রিগেডিয়ার সাখাওয়াত আপনার সাথে আলোচনা করব, তার আগে একটু অভিজিৎ কুন্ডুর সাথে কথা বলে নিতে চাই। অভিজিৎ কুন্ডু, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। এবং আমরা যেটা দেখছিলাম যে বড় গণতন্ত্রের দেশ অবশ্যই ভারত, এবং সেখানে দেবদীপ পুরোহিত বলছিলেন যে ফ্যাক্টরগুলোকে ধরে আসলে রাজনীতির মাঠে খেলা খেলেছিলেন নরেন্দ্র মোদী, সেই ফ্যাক্টরগুলো কাজ করেনি। বিশেষ করে আমরা রাম মন্দিরের কথা উল্লেখ করছেন, বা আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাগরিকত্ব আইন, সেই বিষয়টা যেখান থেকে মানুষকে বিভেদের মধ্যে ফেলে এক ধরনের রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল, সেই বিষয়গুলো কাজ না করে জনগণ তাদের ভোট দিয়েছে, এবং সেটির ফলাফল আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আপনার মতামত কি? আপনাকে আনমিউট করতে হবে। জি, অভিজিৎ কুন্ডু, অভিজিৎ কুন্ডু শুনতে পাচ্ছি না এখনো। ডক্টর সাখাওয়াত হোসেন, আমরা ওনার সাথে সংযুক্তি স্থাপনের পরই আমরা তার সাথে কথা বলবো। তার আগে একটু আপনার কাছ থেকেও শুনে নিতে চাই, যেই ফ্যাক্টরগুলোকে ধরে আসলে নির্বাচন হয়েছে বা নির্বাচনে সকল দলগুলো অংশ নিয়েছে, এবং বিশেষ করে বিজেপির যে অবস্থান ছিল যে ফ্যাক্টরগুলোকে লক্ষ্য রেখে এবং যেগুলোর উপরে জোর দিয়েছিল, সেগুলো আসলে খুব একটা কাজ করেছে বলে মনে হচ্ছে না, বিশেষ রাজনৈতিক দলগুলোও বলছে। এবং একই সঙ্গে আমরা নানা গণমাধ্যমেও দেখতে পাচ্ছি যে জনতা তাদের ভোট দিয়ে তাদের জবাব দিয়ে দিয়েছে। আপনার কাছে কি মনে হয়? আপনাকে আনমিউট করতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? আমার তো আনমিউটই করা আছে এখানে দেখছি। অভিজিৎ কুন্ডু, আপনার কাছে আসবো, আপনাকে কেবলই আমরা শুনতে পেলাম। তার আগে একটু ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনার কাছ থেকে শুনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমি এই অবজারভেশন একটা গ্রুপ তৈরি হয়েছিল, সেটার সাথে জড়িত ছিলাম। প্রতি সপ্তাহে প্রোগ্রেসটা দেখছিলাম, ভারতের নির্বাচনের ব্যত্যয়গুলো দেখছিলাম। আর সেই হিসাবে যদি আমি বলি, আজকে সারাদিনে সকাল থেকে আমি যতটুকু সম্ভব এখানে বসে দেখা, এবং আমি ওই গ্রুপের সাথে আলোচনা করে যেগুলো অন্তত জোগাড় করতে পেরেছি, কয়েকটি জিনিস এখানে খুব লক্ষণীয়। একটা হচ্ছে যে প্রথমত, একটা সরকার যখন বেশিরভাগ সময় একটা স্বৈরাচার মনোভাব নিয়ে দেশ শাসন করতে থাকে, এবং জনগণের যে সাধারণ জনগণ, আমি ইন্ডিয়ার সাধারণ জনগণের কথা বলছি, তাদের সাথে কোনো সম্পৃক্ততা না থাকে,
তাহলে এই ধরনের রেজাল্টই কাম্য হয়। যেমন এই পুরো ক্যাম্পেইনটা আমি ফলো করছিলাম এবং আমরা ফলো করছিলাম। সেখানে যে জিনিসটা দেখা গেছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বড় বড় মিটিং করেছেন এবং সেখানে তিনি সাধারণ যে কথাবার্তাগুলো ভারতের এখন প্রয়োজন ছিল সাধারণ মানুষের, যেমন দ্রব্যমূল্যের বিষয়, ইকোনমিক বিষয়, এমনকি অনেক বড় ধরনের যুবকদের যারা চাকরি পাচ্ছে না তাদের বিষয়ে, এই বিষয়ে উনি কোথাও কখনো কোনো 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 তার পরিকল্পনা বলেননি। উল্টো দিকে তিনি যেটা করেছেন, হিন্দুত্ব বা ধর্মকে তিনি সামনে এনেছেন। তিনি রাম মন্দির তৈরি করেছেন যেখানে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না, সেইখানে ওটাকে কেন্দ্র করে উনি রাজনীতির এইবারের ইলেকশনটি করতে গিয়েছেন এবং এমন এমন ভাষণ দিয়েছেন যা ভারতের অতীতে আর কোনো প্রধানমন্ত্রী এ ধরনের ভাষণ দেননি, যেখানে তিনি সাম্প্রদায়িকতা নিজেই উস্কিয়েছেন। আর তার মধ্যে আরো যে বিষয়টি হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে তিনি উত্তরপ্রদেশের কারণেই বিজেপি এখন লোকজনের কাছে যেতে হচ্ছে, অন্যান্য দলের কাছে যেতে হচ্ছে তাকে সমর্থন দেওয়ার জন্য। উত্তরপ্রদেশে এই ধরনের রেজাল্ট হবে আমার মনে হয় উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার এবং বিজেপির অমিত শাহ সাহেব এবং প্রধানমন্ত্রী কল্পনাও করতে পারেন। যেটা তাতে দেখা যাচ্ছে যে একটা সময় এসে হয়তো গত 1 বছর যে কংগ্রেসের যে অ্যাক্টিভিটি ছিল তারা সাধারণ মানুষের সাথে যোগ দিয়েছিল। পাঞ্জাবের কৃষক বিদ্রোহ হোক অথবা অন্য জায়গায় হোক, হেঁটে হোক পায়ে হোক, অত্যন্ত পরিশ্রম করেছে কংগ্রেসের এবং অন্যান্য তাদের পার্টি। উত্তরপ্রদেশে আপনি দেখেন, সবচেয়ে আমার কাছে আশ্চর্যজনক লাগলো যে রাইজ অফ আপনার বিএসপি, আমার এসপি এবং এই সময়ে আমি যদি বাংলার দিকে দেখি, আমরা ভেবেছিলাম যে কতগুলো ফ্যাক্টরের জন্য মমতা ব্যানার্জির উপরে নানান ধরনের আপনার চাপ আসছিল, আমি নিজে ভেবেছিলাম, আমি নিজে কলকাতায় গিয়ে কথা বলেছিলাম যে সে পেয়েছেন, এবার হয়তো নাও পেতে পারেন, কিন্তু তেমন হয়নি। তিনি 30টি বা 31টা পেয়েছেন। আমি শেষ করছি, অলরেডি আপনার একজন ভারত থেকে বলে গেছেন যে রাম মন্দির যে জায়গায় অযোধ্যা, তার কনস্টিটিউয়েন্সি হচ্ছে ফয়েজাবাদে বিজেপি জিততে পারেনি, বিজেপি জিততে পারেনি এবং 6 জন মন্ত্রী হেরেছে উত্তরপ্রদেশ থেকে। এই অবস্থাতে বিজেপিকে যদি সরকার তৈরি করতে হয় তাহলে 2 জন লোকের উপরে নির্ভর করতে হবে। যে আমরা এই আলোচনায় তো রয়েছি, তা আবারও ফিরবো আপনার কাছে অভিজিৎ কুন্ডু। যেটি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলছিলেন যে সাধারণ মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠার জায়গা, সেটি নরেন্দ্র মোদী তার বক্তব্যে তার কর্মে তুলে ধরেননি এবং সেটির ফলাফল আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে। আপনার কাছে কি মনে হয়? আমাকে কি অডিবল? আমি এখন অডিবল? জি, আপনাকে শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। নমস্কার। আমার দুটো জিনিস অনেকটাই বলে দিয়েছেন আমার আগে স্পিকার দুজন। দুটো জিনিস আমি বলবো, একটু লক্ষ্য করে দেখবেন গত 1 বছরে অপোজিশন বলতে যেটা কোনো একদলীয় কোনো অপোজিশন কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপির বিরুদ্ধে নেই ভারতবর্ষে। অর্থাৎ একটা জোট, অনেক ছোট ছোট দল লেড বাই কংগ্রেস, এবং তাদের একটা বিরাট ব্যাপার ছিল, কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, সেটা হলো ন্যায় যাত্রা। এই ন্যায় কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং আজকেও দেখবেন প্রেস কনফারেন্স করছেন এই রেজাল্ট আসার মুহূর্তে এই অপোজিশনের লিডার রাহুল গান্ধী হাতে ভারতীয় সংবিধান নিয়ে। অর্থাৎ মানুষের কাছে এই একটা থ্রেট, একটা ফিয়ার, একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল যে বুঝি আমাদের কনস্টিটিউশন ইজ আন্ডার থ্রেট। অর্থাৎ এই জায়গা থেকে বিভিন্ন ছোট ছোট দল সবাই কিন্তু রাহুল গান্ধীর পেছনে এসে দাঁড়িয়েছে এবং ন্যায় যাত্রায় অংশগ্রহণ করেছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বিজেপি একক দল হিসেবে শক্তিশালী,
তাকে চ্যালেঞ্জ দিতে হলে ভারতবর্ষের যে বৈচিত্র্য, সেখানে এরকম রিজনাল অর্থাৎ প্রাদেশিক বিভিন্ন ছোট ছোট দলের এক জায়গায় একটা প্ল্যাটফর্মে আসা খুব দরকার, এবং সেটা সবাই কিন্তু নিজের মতো করে, যে যার নিজের মতো করে বুঝেছিল। এখানে ওই একখানা গ্র্যান্ড ন্যারেটিভ, একটা বয়ান রচনা করে দিলাম যে রামলালা অর্থাৎ রাম মন্দির, এই কথাটা ঘুরে ফিরে আসছে। এটা মানুষের, হ্যাঁ, মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা হতে পারে, সেটা একদমই ধর্মীয় জায়গায়। জি, ভারতবর্ষের মানুষ কখনোই চায়নি ঐতিহাসিকভাবে যে ধর্মীয় এবং ব্যাপারগুলো রাজনৈতিক ইয়েতে চলে আসে। জি, এবং আমরা সব সময় ভারতের জনগণ থেকে রাজনীতিবিদ সকলের কাছে একটি কথা শুনেছি, অসাম্প্রদায়িক অর্থাৎ সেকুলার রাষ্ট্র, তা নিজেরাও যেমন সেকুলার রাষ্ট্র হিসেবে মনে করে এবং তার প্রতিবেশীকেও দেখতে চায়। প্রতিবেশীর উপর প্রভাব, সে প্রসঙ্গেও কথা বলবো, আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। তার আগে যোগ করে নেব, আমাদের সাথে রয়েছেন ডক্টর আব্দুল মোমেন, চেয়ারম্যান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, সাবেক মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। আপনার সাথে কথা বলবো এবং বড় সময় নিয়ে কথা বলবো, কারণ ভারতের রাজনীতি, ভারতের নির্বাচন অবশ্যই আমাদের তিন দিক থেকে ঘিরে রাখা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আছেন একাত্তর সংযোগে, নিচ্ছে একটা বিরতি, সাথে থাকবেন নিশ্চয়ই।